বাংলাদেশ এখন একটা দারুণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে যেমন অতীতের কিছু বলেনকর অধ্যায়ের হিসাব নিকাশ চলছে, তেমনি অন্যদিকে একটা নতুন ভবিষ্যতের স্বপ্ন দানা বাঁধছে। চলুন এই বিশ্লেষণে আমরা একটু গভীরে যাই আর দেখি কিভাবে একটা জাতি তার ইতিহাসকে সঙ্গে নিয়ে একটা নতুন ভোরের দিকে এগোচ্ছে, যেখানে ন্যায়বিচার আর সমৃদ্ধি হাত ধরাধরি করে চলবে। এই পুরো ব্যাপারটা কিন্তু দুটো সমান্তরাল পথে এগোচ্ছে। একদিকে দেখুন, ঐতিহাসিক অন্যায় অবিচার খতিয়ে দেখার জন্য একটা জাতীয় কমিশন তৈরি হয়েছে, আর ঠিক তার পাশাপাশি ভবিষ্যতের একটা রূপরেখা নিয়ে হাজির হয়েছে নতুন একটি বই। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে দেখা যাক অতীতের দিকে ফিরে তাকানোর যে আনুষ্ঠানিক প্রক্রিয়া, সেই নতুন কমিশন DFA 28কে নিয়ে। তো এই DFA 28 জিনিসটা আসলে কি? এর পুরো নামটা শুনলেই কিন্তু এর উদ্দেশ্যটা অনেকটা পরিষ্কার হয়ে যায়। ঐতিহাসিক নৃশংসতার জন্য গঠিত কমিশন। মানে এটা শুধু একটা সাধারণ তদন্ত কমিটি নয়, বরং একে সত্য ও বিবেকের স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। এর মূল লক্ষ্য হল জাতির ইতিহাসের সেই কঠিন আর অন্ধকার অধ্যায়গুলোর মুখোমুখি হওয়া। এখানে একটা বিষয় খেয়াল করার মতো, দেখুন এই কমিশনের তদন্ত কিন্তু একদম সাম্প্রতিক তিনটা বড় আর ভয়ঙ্কর ঘটনাকে ঘিরে। 2009 সালের পিলখানা হত্যাকাণ্ড, এরপর 2013 সালের মতিঝিল হত্যাকাণ্ড, আর সবশেষ 2024 সালের জুলাই গণহত্যা। এই প্রত্যেকটা ঘটনা কিন্তু জাতীয় জীবনে গভীর ক্ষত তৈরি করেছে, আর এর বিচার পাওয়াটা তাই খুব জরুরি। কিন্তু ভাবলে চলবে না যে এই হিসাব নিকেশ শুধু সাম্প্রতিক ঘটনাতেই সীমাবদ্ধ। এর শেকড় কিন্তু চলে গেছে আরও গভীরে। একেবারে 71-এ আমাদের দেশের জন্মের সময়েই কিছু অমীমাংসিত বিষয়। স্ক্রিনে যে সংখ্যাটা দেখা যাচ্ছে, $8 বিলিয়ন, ভাবা যায়? সূত্র বলছে এই বিশাল অঙ্কের টাকাটা 1971 সাল থেকেই পাকিস্তানের কাছে বাংলাদেশের পাওনা। এটা শুধু একটা আর্থিক হিসেব নয়, এটা একটা অমীমাংসিত রাজনৈতিক আর ঐতিহাসিক ইস্যু, যা এখনও দুদেশের সম্পর্কে ছায়া ফেলে রেখেছে। শুধু টাকা পয়সার হিসেবে নয়, আরও কিছু গভীর ক্ষত কিন্তু রয়ে গেছে। যেমন ধরুন, আটকে পড়া বিহারীদের ফিরিয়ে আনার বিষয়টা, অথবা আলবাদর রাজাকারের মতো যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া চালিয়ে যাওয়া। আর এক্ষেত্রে অবস্থানটা খুব স্পষ্ট, কোনো ক্ষমা নয়, যা ন্যায় বিচারের প্রতি অঙ্গীকারকেই তুলে ধরে। তো একদিকে যেমন অতীতের হিসেব নিকেশ চলছে, ঠিক তেমনি ভবিষ্যতের জন্য কিন্তু একটা শক্ত ভিত্তি তৈরি হচ্ছে। চলুন এবার সেই দিকটা একটু দেখি, কিভাবে একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখা হচ্ছে। এই আত্মজিজ্ঞাসার সময়েই একটা বই সামনে এসেছে, যাকে বলা হচ্ছে পুরো দেশটাকে বদলে দেওয়ার একটা গাইডলাইন বা পথপ্রদর্শক। বইটা কাকে উৎসর্গ করা হয়েছে সেটা দেখলেই অনেক কিছু বোঝা যায়। একদিকে 71 আর 2024-এর ক্ষতিগ্রস্তরা, আর অন্যদিকে জেনজি, মানে আমাদের তরুণ প্রজন্ম। কি দারুণ একটা সেতুবন্ধন, তাই না, অতীত আর ভবিষ্যতের মধ্যে? এর মানে হল এই পরিবর্তনের মশালটা এখন তরুণদের হাতেই তুলে দেয়া হচ্ছে। আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এটা শুধু কিছু ভালো কথার সমষ্টি নয়, এটাকে একটা পুরোপুরি অ্যাকশন প্ল্যান হিসেবে দেখা হচ্ছে। একটা সুচিন্তিত ইশতেহার, একটা স্ট্র্যাটেজিক রোডম্যাপ, যা দিয়ে সত্যি কাজ করা সম্ভব। আর যে কোনো রোডম্যাপের শুরুতেই তো পথের কাঁটাগুলো চিহ্নিত করতে হয়, তাই না? এই বইটাও ঠিক তাই করেছে। সূত্র বলছে দেশের এগিয়ে যাওয়ার পথে যে বাধাগুলো আছে, সেগুলোকেই প্রথমে তুলে ধরা হয়েছে। বইটাতে পরিষ্কার করে বলা হচ্ছে, দারিদ্র্য, সিস্টেমের গভীরে ঢুকে থাকা, দুর্নীতি, সামাজিক অবিচার আর বৈষম্য, এই সমস্যাগুলোই হলো আসল বাধা। দেশের যে বিপুল সম্ভাবনা আছে, তাকে কাজে লাগাতে হলে সবার আগে এই সমস্যাগুলোর মুখোমুখি হতে হবে। আর লক্ষ্যটা কি? লক্ষ্যটা কিন্তু অনেক বড়। জাপান, ফিনল্যান্ড বা সিঙ্গাপুরের মতো স্থিতিশীল আর উন্নত দেশের কাতারে বাংলাদেশকে নিয়ে যাওয়া। এটা একটা ভীষণ সাহসী আর উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য, সন্দেহ নেই। তাহলে মূল কথাটা কি দাঁড়াচ্ছে? এই পরিবর্তনটা শুধু সরকারের একার কাজ নয়, বরং এটা একটা সামাজিক আন্দোলনের ডাক, একটা সমন্বিত সামাজিক কর্ম আন্দোলন, যা সবার বিশ্বাস আর সবার সমৃদ্ধির ওপর ভিত্তি করে গড়ে উঠবে, যেখানে দেশের প্রতিটি মানুষের ভূমিকা থাকবে। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়,
অতীতের এমন বলেজোনাক সত্যের মুখোমুখি হয়ে তাকে সামলে নিয়েই কি একটা জাতি তার আসল ভবিষ্যৎ খুঁজে পেতে পারে? এই দুটো প্রক্রিয়া মানে অতীতের হিসেব আর ভবিষ্যতের স্বপ্ন, এগুলো কি একে অপরের পরিপূরক? ভাবনার বিষয়, তাই না?